আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের জার্নি শুরু করতে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের জার্নিটা তোমাদেরকে নিয়ে নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করতেছি। তো ইংরেজি সাবজেক্টের যে জার্নি, সে জার্নিতে আমি তোমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ বা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, বা ইংরেজি সাবজেক্টটা পড়ার একটু টেকনিক শেখানোর চেষ্টা করব। এরপর আমরা আস্তে আস্তে আমাদের এই ইংরেজির যে মূল আলোচনা আছে আজকে, সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমত হচ্ছে, আমরা ইংরেজি যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা সবাই কিন্তু একটু দুর্বল। এই ইংরেজি সাবজেক্টটা বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে সেই ছোট্টবেলা থেকেই অনেকটা উইক, এবং বর্তমানে যে আমাদের ভার্সিটি লেখাপড়া সেটা সবই ইংলিশ, কোনো বাংলা নেই। শুধুমাত্র একটা বাংলা কোর্স আছে, সেই বাংলা কোর্সের মধ্যেই আমরা শুধুমাত্র বাংলায় নাম লিখতে পারি, বাংলায় একটা কথা লিখতে পারি। আর অন্য যে কোনো বই, সাবজেক্ট, কোর্সে আমরা কখনোই বাংলা ইউজ করতে পারি না, এবং আমার নামটাও বাংলা লিখতে পারবো না বা লেখার সুযোগ নাই। সব ইংলিশে আমাদের লিখতে হয়, পড়তে হয়, সব কিছু ইংলিশের মধ্যে আমাদের হাবুডুবু খেতে হয়। তো লেখাপড়ার পারপাস ছাড়াও আমাদের দেখা যায় ব্যক্তি জীবনে আমরা এই ইংলিশটার সাথে অনেকটাই মিশে গিয়েছি। সেই ছোটোবেলা থেকে ইংলিশ শিখতে শিখতে আমাদের বড় হইতে হয়, কিন্তু দুঃখজনক বিষয় যে ইংরেজি আমরা শিখি ছোটোবেলা থেকে, সেটা হচ্ছে মুখস্থ নির্ভর। শুধু মুখস্থ করি, পরীক্ষা কমন আসলে লিখি, কমন না আসলে সাদা খাতা জমা দিয়ে চলে আসি। এটাই হচ্ছে বাস্তবতা, কঠিন বাস্তবতা। তো আমাদের ইংরেজি শেখার যে মূল পারপাস বা মূল যে বিষয়, সেটা আমাদেরকে সত্যিকার অর্থে আমাদের স্কুল লাইফ থেকে এরকমভাবে ধরানো হয় না, শেখানো হয় না। কিছু কিছু ক্ষেত্রে শেখানো হয়, কিন্তু সকল ক্ষেত্রে শেখানো হয় না, যার কারণে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ইংলিশের প্রতি অনেকটা দুর্বলতা বোধ করি, বা ইংলিশটাকে আমরা অনেকটা কঠিন মনে করি। সত্যি কথা বলতে ইংলিশ আমাদের এমন কোনো আহামরি কঠিন কোনো বিষয় না যে বিষয়টা আমরা আয়ত্ত করতে পারবো না। আমাদের বাংলা যে মাতৃভাষা, সেই মাতৃভাষাটা ইংলিশের চাইতে আরও কঠিন যদি তুমি গ্রামারের দিকে চিন্তা করো। তো সত্যি কথা এটাই যে আমরা আমাদের এই মাতৃভাষা বাংলাতে যতটা মনের ভাব প্রকাশ করতে পারি, ইংলিশে অতটা মনের ভাব প্রকাশ করতে পারি না, বা ইংলিশে কোনো একটা অর্থ বা ইংলিশের যে একটা সেন্টেন্স লিখতে হবে সেটার অভিজ্ঞতা আমাদের তৈরি হয় না, বা আমরা লিখতেও পারি না। তো এই জন্য দেখা যায় আমাদের সে ছোটোবেলা থেকে ইংলিশটার প্রতি একটা উইকনেস কাজ করে। তো এখন আমাদের মূল আলোচনা হচ্ছে, আমরা যে ইংরেজি নিয়ে তোমাদেরকে নিয়ে জার্নি শুরু করছি, ইংরেজি ফার্স্ট পেপারও তোমাদেরকে আমি পড়াবো ইনশাল্লাহ, সেকেন্ড পেপারও পড়াবো ইনশাল্লাহ। তো আজকে থেকে সেকেন্ড পেপারের জার্নি তোমাদের দিয়ে শুরু হচ্ছে। তো আমাদের যে এই ইন্টারের যে এইচএসসির সেকেন্ড পেপারের জার্নি, এখানে মোট 12টি গ্রামার আইটেম রয়েছে। আর আজকে আমরা প্রথম যে গ্রামার আইটেম রয়েছে আর্টিকেল, এই আর্টিকেলের ফার্স্ট ক্লাস দিয়ে শুরু করতেছি স্পেশাল জার্নি। তো এখন একটা বিষয় তোমাদেরকে আরও ক্লিয়ারলি বুঝায় বলি। আমরা এই যে ইংরেজি যে 12টা আইটেম রয়েছে ইংরেজি সেকেন্ড পেপারের এবং ইংরেজি ফার্স্ট পেপারের মধ্যে যে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন আছে, এগুলো আমরা মোটামুটি বই থেকে জেনে নিব। আমাদের ইংরেজি বিষয়টা পড়ার যে সিস্টেম, সেটা হবে খুবই ইউনিক। আমরা সাধারণত আমাদের যেই গ্রুপ সাবজেক্ট আছে, সায়েন্স বলো, কমার্স বলো, আর্টস বলো, আমরা তো গ্রুপ সাবজেক্টগুলো সব বাংলাতেই শিখি, তাই না? সেখানে তো কোনো ইংলিশ হয় না, শুধু বাংলাতেই আমাদের সেগুলো চর্চা করতে হয়। তো ইংলিশের যে প্রিপারেশনটা, সেটা হচ্ছে একটু ইউনিক। তো ইংলিশের জন্য আমরা কিভাবে প্রিপারেশন নিলে ইংলিশটা ভালো করতে পারি, কলেজের পরীক্ষা হোক বা বোর্ড পরীক্ষা হোক বা যে কোনো পরীক্ষা হোক, সেটা নিয়ে আমি একটু ছোট্ট পরামর্শ তোমাদের দিই। তোমরা এখন থেকে যখন ইংলিশ সাবজেক্টটা পড়বা, সবসময় এই কথাটা মাথায় রাখবা যে ইংলিশটা ভালো করে শেখার জন্য তোমাকে প্রত্যেকটা ওয়ার্ড এর বাংলা অর্থ জানতে হবে। আমি কথাটা আবার রিপিট করলাম, ইংলিশে ভালো করার জন্য তোমাকে প্রত্যেকটা শব্দের ইংরেজি যে শব্দগুলো থাকে, ওয়ার্ড, এর মিনিংগুলো জানতে হবে। সবাইকে আমার কথা বুঝতে পেরেছো? মন থাকবে আমার কথা? জি স্যার। থ্যাংক ইউ সো মাচ রেসপন্স করার জন্য। তো সুমনা আমাদের আজকে স্পেশাল স্টুডেন্ট,
তেজস্ক্রিয় ব্যাচের স্টুডেন্ট। তো সুমনাকে আমি রেসপন্স করতে বলতেছি। সুমনা, তুমি কি আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পেয়েছো কিনা, আর এখন এই পর্যন্ত যা বললাম বুঝতে পেরেছো কিনা, একটু যদি ভয়েসে বলতাম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ মনোযোগ দিয়ে শুনবার জন্য। তো তোমাদেরকে আমি একটা জাস্ট টেকনিক শিখালাম যে ইংরেজি ভালো করে শিখতে হলে আমাদের প্রতিটা ওয়ার্ডের বাংলা অর্থ জানতে হবে। তো এখন এই কাজটা আমরা কীভাবে করব? আমাদের সকলের হাতে কিন্তু একটা স্মার্টফোন আছে। স্মার্টফোনে সবাই ChatGPT ইনস্টল করবা, জেমিনি ইনস্টল করবা। যখনই তোমার সামনে একটা ইংরেজি কঠিন ওয়ার্ড চলে আসবে, লগে লগে তুমি জেমিনিকে সার্চ দিবা বা ChatGPT সার্চ দিবা, বলবা এই শব্দটির অর্থ কী আর কীভাবে এই শব্দটা মনে রাখা যায় সেই টেকনিকগুলো আমাকে বলো। জেনিমি ChatGPT খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে তোমাকে প্রতিটা ওয়ার্ড মনে রাখার টেকনিক শিখা দিবে এবং অর্থটাও সুন্দর করে বের করে দিবে। তো মনে রাখবা, এখন থেকে আমাদের প্রত্যেক দিন মোবাইল ইউজ করে আমরা জেমিনি ইউজ করব আর ChatGPT ইউজ করব শুধুমাত্র ইংরেজি শেখার জন্য। এটা হচ্ছে একটা খুবই যুগান্তকারী পদক্ষেপ বা তোমার একটা খুবই স্পেশাল সুযোগ ইংরেজি শেখার জন্য। সেটা আমাদের ইংরেজি ফার্স্ট পেপারও হতে পারে, সেকেন্ড পেপারও হতে পারে। যে কোনো আইটেমের জন্যই আমরা ChatGPT বা জেমিনি ইউজ করব। তোমরা কি সবাই ChatGPT বা জেমিনি ইউজ করো শিক্ষা ক্ষেত্রে বা আমাদের লেখাপড়া পারপাসে ইউজ করো তোমরা? এটা আমাকে জানাও ক্লাসে যারা যারা উপস্থিত আছো। আচ্ছা, মাঝে মাঝে ইউজ করো, থ্যাংক ইউ সো মাচ। তবে বলি, আমাদের লেখাপড়া পারপাসে কিন্তু অলওয়েজ এই দুইটা AI টুল ব্যবহার করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, শুধু ইংলিশের জন্য না, যে কোনো সাবজেক্টের জন্য AI টুলগুলো খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। তো এখন আমাদের ক্লাসের মূল আলোচনা শুরু করতে হবে। আমরা অনেকক্ষণ যাবৎ এই কথাটাই বলছি, আমরা ক্লাস এখনও শুরু করতে পারি না, এই মুহূর্তে আমরা ক্লাসটা শুরু করব। তো ক্লাসটা শুরু করার পূর্বেই তোমাদেরকে জাস্ট যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে ইংলিশ এর জন্য আলাদা একটা খাতা বানাবা, জাস্ট সেখানে ইংলিশটা লিখবা। আর আমাদের এই যে ইংলিশটার যে ক্লাসগুলো আমি তোমাদের করাবো, প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি এরকম সুন্দর করে স্লাইড আকারে সাজিয়ে তোমাদের পড়ানোর চেষ্টা করব। যেমন আজকে আমরা আর্টিকেল দিয়ে শুরু করব। তো আমি তোমাদেরকে যেভাবে পড়াবো সেই স্টাইলটা আমি তোমাদের বলতেছি। আমরা এখন থেকে চেষ্টা করব আমাদের প্রতিটা গ্রামারের যতগুলো রুলস থাকবে, আমাদের তো গ্রামার 12টা না মোট আইটেম, এর মধ্যে যতগুলো রুলস থাকবে, প্রতিটা আইটেমে যতগুলো রুলস থাকবে, প্রত্যেকটা রুলসের আলোচনার পরপর লগে লগে বিগত বছরের বোর্ড পরীক্ষা আসা প্রশ্নগুলো আমি লগে লগে তোমাদের ক্লাসে শিখা দিব ইনশাল্লাহ, প্রত্যেকটা রুলসের ওপর ভিত্তি করে। যদি প্রত্যেকটা রুলসের ওপর ডিপেন্ড করে আমি না পাই কোনো উদাহরণ, তাহলে আমি একটা টপিক যখন পড়ায় ফেলবো লগে লগে সেই টপিক থেকে বিগত বছর যত বোর্ড পরীক্ষা প্রশ্ন আসে, 5 বছর, 10 বছর, 15 বছর, সবগুলো প্রশ্ন অ্যানালাইসিস করে আমি তোমাদেরকে নোট করে আমি ইংলিশটাও লিখব, এর বাংলা অর্থও লিখব, উত্তরও লিখব এবং বিশ্লেষণ করব যে কেন এই ইংলিশ এই ইংলিশ সেন্টেন্সের উত্তরটা এরকম হইল বা এর ব্যাখ্যাটা কি। তাহলে আমাদের প্রত্যেকটা গ্রামার আইটেম একবারে সুন্দরভাবে স্মুথ ওয়েতে মুড়ির মোয়া হয়ে যাবে। এক কথায় এত সুন্দরভাবে তুমি জানতে পারবা বা শিখতে পারবা, বা যখন তুমি এই সিস্টেম মতো পড়া শুরু করবা বাসায়, তোমার কাছে ইংলিশ পানি ভাত হয়ে যাবে ইনশাল্লাহ, একবারে মুড়ির মোয়া হয়ে যাবে। জাস্ট এক কথায় মুড়ি মোয়া বা একবারে পানি ভাত, এক কথায় জাস্ট তখন আমি তোমাকে ইংলিশ খালি পড়তেই মন চাবে, কারণ ইংলিশের পড়ার সিস্টেম তুমি বুঝতে পারছো। ইংলিশ পড়লেই তোমার নিজ থেকে আরও ভালো লাগবে, নিজে থেকে একটা সেন্টেন্স তৈরি করতে পারবা, নিজ থেকে একটা নতুন জিনিস তৈরি করতে পারবা, ইংলিশটা নিয়ে একটা গল্প লিখতে পারবা, একটা প্যাসেজ লিখতে পারবা, স্টোরি লিখতে পারবা। মানে ইংলিশটার মজা যখন তুমি পেয়ে যাবে একবার, তখন ইংলিশটা নিয়ে তোমার আর বিন্দু পরিমাণ চিন্তা করতে হবে না ইনশাল্লাহ। যেমন আমরা চিন্তা করি না বাংলা, তারপর হচ্ছে ইসলাম, সমাজ, বাকি সাবজেক্টগুলো যেগুলো আমরা বাংলায় লেখাপড়া করি, সেগুলোর জন্য তেমন চিন্তা করতে হয় না। আমরা চাইলে যে কোনো কিছু বাংলায় লিখতে পারি, বাংলায় রচনা লিখতে পারি, বাংলায় স্টোরি লিখতে পারি, গল্প লিখতে পারি, অনেক কিছুই লিখতে পারি, কিন্তু ইংলিশে একটা ওয়ার্ডও আমরা লিখতে পারি না, অনেক ভুল করি। তো মূল বিষয় হচ্ছে আমাদেরকে এখন থেকে ইংলিশটাকে মজা নিয়ে শিখতে হবে। তো এই জন্য আমি তোমাদেরকে যে ইংলিশ যে গ্রামার শুরু করতেছি আজকে থেকে, প্রতিটা গ্রামারে রুলস ভিত্তিক বিগত বছরে বোর্ড পরীক্ষার প্রশ্ন যদি লগে লগে সলভ করা দিতে পারি, প্রত্যেকটা রুলস ভালো করে শেখা হবে তোমার, এবং হিউজ প্র্যাকটিসের মাধ্যমে তোমার প্রত্যেকটা গ্রামার একবারে নিখুঁতভাবে পড়া হবে। আর যখন তুমি
প্র্যাকটিস করতে থাকবা, তোমার আর এই সাবজেক্টে বা এই গ্রামারে কোনো সমস্যাই আর থাকবে না ইনশাল্লাহ। তো লাস্ট অফ অল আমরা এই ইনফরমেশনটা তোমাদের জানাচ্ছি, আমাদের এখন থেকে প্রত্যেকটা গ্রামার আইটেম পড়ার জন্য প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানতে হবে এবং অবশ্যই রুলসগুলো মনে রাখার চেষ্টা করতে হবে এবং লগে লগে সেই রুলসের প্র্যাকটিস করতে হবে বিগত বছরে বোর্ড পরীক্ষার প্রশ্ন বা কলেজ পরীক্ষার প্রশ্ন লগে লগে। এই 3টা কাজ আমরা করব এখন থেকে, তাহলে আমাদের গ্রামার A to Z কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো যে মূল কথাগুলো বলছি এই পর্যন্ত বুঝতে পারছো? থ্যাংক ইউ সো মাচ। তো এখন আমরা আমাদের এই আজকের স্পেশাল যে গ্রামার আইটেম দিয়ে তোমাদের লেকচার শুরু করতেছি, সেটা হচ্ছে আর্টিকেল। তো দেখো সবাই, ইংলিশ সেকেন্ড পেপারের জার্নি শুরু হচ্ছে তোমাদের দিয়ে, আর 1 নম্বর যে গ্রামার আইটেম তার নাম হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেলটা আমরা শুরু করতেছি। একটা বিষয় আমরা সবাই জানি, ক্লাস 6 থেকে পড়ে আসছি, আর্টিকেল কাকে বলে। থ্যাংক ইউ, সুমনা রেসপন্স করছো। এ এন ডি এই 3টাকেই আর্টিকেল বলা হয়। আমরা তো সবাই জানি যে আর্টিকেলের মধ্যে যে শূন্যস্থান থাকবে হয় সেখানে এ বসবে অথবা এন বসবে অথবা দা বসবে। যদি আর্টিকেল না বসে তাহলে সেখানে একটা ক্রস ব্যবহৃত হবে। এটা আমরা সবাই জানি, ছোট্টবেলা থেকে ক্লাস 6 থেকে পড়ে আসছি। কিন্তু সমস্যা তো এক জায়গাতে, আমরা তো আসলে বুঝি না কোন শূন্যস্থানে এ হবে, কোনটাতে এন হবে আর কোনটাতে দা হবে, বা কোনটাতে আমার কোনো আর্টিকেলই বসবে না। এটা তো আমরা আসলে বুঝি না অনেক সময়। তো অনেক সময় বুঝি না দেখাই আমাদের কাছে এই আর্টিকেল বলো বা গ্রামার বলো সব কিছু প্যারাদায়ক লাগে। তো এটা একটাই কারণ, আমরা আসলে ইংরেজির বাংলাটাই জানি না, বাংলা অর্থই আমরা পারি না। এটা হচ্ছে মূল সমস্যা। তো আমরা সেই পুরাতন ইতিহাসটা নিয়ে আবার আলোচনা শুরু করতেছি। আর্টিকেল 2 প্রকার আমরা জানি, একটাকে বলা হয় ডিফিনিট আর্টিকেল, আরেকটাকে বলা হয় ইনডিফিনিট আর্টিকেল। আর ডিফিনিট আর্টিকেলের উদাহরণ হচ্ছে দি বা দা, আর ইনডিফিনিট আর্টিকেলের উদাহরণ হচ্ছে এ অথবা এন। আর আমরা এটাও জানি আমাদের ডিফিনিট আর্টিকেল কখন ব্যবহৃত হয় আর ইনডিফিনিট আর্টিকেল কখন ব্যবহৃত হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে নতুন একটা শব্দ তোমাদের সামনে চলে আসছে, নাউন। একটা সেন্টেন্সে যখন নাউনকে নির্দিষ্ট করে বোঝানো হবে সেই ক্ষেত্রে আর্টিকেল দা বসবে, আর যখন একটা সেন্টেন্সে নাউনকে অনির্দিষ্ট করে বোঝাবে সেক্ষেত্রে আমাদের আর্টিকেল এ অথবা এন বসবে। তো এটা কিন্তু আমরা সেই ছোট্ট খেলা থেকেই জানি। এগুলো আমাদের কোনো প্যারাদায়ক বিষয় না, এগুলো আমরা সবাই মুখস্থ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। মূল ঝামেলা তো হচ্ছে আমাদের শূন্যস্থান পূরণ করতে গিয়ে লাগে। তো এখন একটা বিষয় খেয়াল করো, আমরা তো পড়তেছি আর্টিকেল, তো এই জায়গার মধ্যে তো আবার দেখতে পাচ্ছি এখানে লেখা নাউন। তা আর্টিকেল পড়তে গেলে কি আমার আবার নাউন শিখতে হবে? হ্যাঁ, নাউন শিখতে হবে। শুধু কি নাউন শিখতে হবে? না, আরও অনেক কিছু শিখতে হবে। প্রোনাউন শিখতে হবে, অ্যাডজেক্টিভ শিখতে হবে, অ্যাডভার্ব শিখতে হবে, প্রিপোজিশন শিখতে হবে। একটা অবস্থা চিন্তা করো, একটা গ্রামার যখন তুমি পড়া স্টার্ট করছো, মনে করো লাইফের ফার্স্ট তোমার আজকে ইংরেজি ক্লাস, তুমি আজকে আর্টিকেল দিয়ে ইংরেজি বোঝা শুরু করতেছো যে আর্টিকেল ইংলিশের মধ্যে এইটা, ইংলিশটা এই আইটেমগুলো দিয়ে আর্টিকেল হয়। তো এই আর্টিকেল পড়তে গিয়ে তোমাকে আবার ইংলিশের নতুন নতুন কাহিনী পড়তে হচ্ছে, আবার নাউন কি পড়তে হচ্ছে, প্রোনাউন কি পড়তে হচ্ছে, অ্যাডজেক্টিভ পড়তে হচ্ছে, অ্যাডভার্ব পড়তে হচ্ছে, প্রিপোজিশন পড়তে হচ্ছে। তো তোমার মাথার উপর দিয়ে তো সব কি যাচ্ছে এগুলা, যে আমি পড়তেছি আর্টিকেল, আমাকে পড়াচ্ছে অন্যগুলো, এগুলো আবার কি জিনিস। তো আসলে ইংলিশটাই হচ্ছে এমন, ইংলিশে যদি কিছু পড়তে যাই এর সাথে অনেক জিলাপির প্যাচ যুক্ত থাকে। ইংলিশে এটা পড়তে গেলে ওইটা লাগে, ওইটা পড়তে গেলে ওইটা লাগে, এটা পড়তে গেলে ওইটা লাগে, মানে লাগার আর শেষ নাই। আমার কথা কি বুঝতে পারতেছো? রেসপন্স করতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের লেখাপড়ার অবস্থা। আমরা পড়তে গিয়েও শান্তি পাই না, আমরা যেটা পড়বো সেটা পড়তে গেলেও দুনিয়ার ইতিহাস আমাকে জানতে হয় আগে থেকে, আদারওয়াইজ সেটা আমরা বুঝি না কেমনে এটা হইল। এই হচ্ছে আমাদের লেখাপড়ার সিস্টেমের একেবারে 12টা বেজে গেছে।
তো এখন যেটা বলি, আমরা কিন্তু সেই ছোট্টবেলা থেকে জানি নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে। নাউন কাকে বলে আমরা সবাই জানি, তো এটা নিয়ে আর বকবক করতে হবে না, এটা নিয়ে চিন্তাও করতে হবে না। যে কোনো কিছুর নাম কি নাউন বলা হয়। ওকে, তো এটা তো আমরা জানি দেখা, এটা নিয়ে আমার কোনো প্যারা নাই। কিন্তু যে না জানতাম, তাহলে তো সবচেয়ে বড় প্যারা লাগতো তখনই, যে একটা জিনিস শিখতে গিয়ে শিখতে হচ্ছে দুনিয়ার কিছু। এই জন্যই লেখাপড়া আমার ভালো লাগে না, বিশেষ করে ইংরেজি তো আরও আগে ভালো লাগে না। আচ্ছা, এই হচ্ছে বিষয়। যাক, দুষ্টামি করলাম, ডোন্ট বি সিরিয়াস। তাহলে চলো আমরা আর্টিকেলের বিষয়টা জানার প্রেক্ষিতেই আমরা নাউনের বিষয়টা সম্পর্কে ধারণা নিলাম, যে নাউনও জানতে হবে আর্টিকেল শিখতে গেলে। তাহলে চলো আমরা একটু উদাহরণ দিয়ে জিনিসটাকে আরও মডিফাই করার চেষ্টা করি, বা একটু আরও ঝালাই করি যে এখানে আসলে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এগুলো আবার কীভাবে কাজ করে আর্টিকেল শিখতে গেলে। যেমন তোমরা বর্তমানে একটা সেন্টেন্স স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ, লেখা আছে দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান। এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ওয়ার্ড আছে, দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড, তারপর দ্য সান, অনেকগুলো ওয়ার্ডের সমন্বয়ে একটা সেন্টেন্স তৈরি হইল। তো আমি কিন্তু ওই যে তোমাদের পড়াইছিলাম, টেকনিক শিখাইছিলাম, ইংরেজি পারতে গেলে তোমাকে কি শিখতে হবে, ওয়ার্ডের মিনিং শিখতে হবে। এখন তুমি যদি এই প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং না জানো, তুমি কিন্তু ইংরেজি মন মতো শিখতে পারবা না, ওই মুখস্থ করে পরীক্ষার সময় বমি করে দিয়ে আসতে হবে। এই হচ্ছে আমাদের অবস্থা, গতানুগতিক যেগুলো আমরা করি। তো এখন থেকে আমরা ইংলিশটাকে মজা নিয়ে শিখব, যাতে করে ইংলিশ শিখতে গিয়ে আমার কোনো প্যারা খাইতে না হয়, এক কথায়। তো আমাদের এখন থেকে মোবাইল ইউজ করতে হবে বেশি, চ্যাট জিপিটি, জিনিমি, যাতে করে যে কোনো সেন্টেন্স দেখা মাত্রই আমি সেই সেন্টেন্সের বাংলাটা জানতে পারি। বাংলা জানলে ওই সেন্টেন্স নিয়ে কাজ করতে একবারে পানির মতো সহজ হয়ে যায়। তো একটু সবাই একটু চিন্তা করো তো, যদি তোমাদের কারো এই সেন্টেন্সের অর্থ জানা থাকে বা এটা বুঝো এটা সেন্টেন্সের অর্থটা কি, একটু আমাকে বলো তো একজন ভয়েসে এখানে কি বলতেছে। ভয়েসে একটু বলতে হবে, ভয়েসে। আসলে আমার একটা কল আসছে, তো এই জন্য একটু ওয়েট করো। কল আসতেছে, আন্টি ফোন দিয়েছে। আচ্ছা, এখন বলো, এখন বলো তো, ভয়েস একটু বলো তো। আবার বলতে হবে কায়ুম, বুঝি না, আবার বলো কষ্ট করে। হ্যাঁ, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটা হচ্ছে আমাদের বাংলা অর্থ। ওকে, এখন এই জায়গা থেকে আমাকে বের করতে হবে নাউন কোনটা। আমি তো আর্টিকেল এর ব্যবহার করবো, তাই না? তোমরা তো দেখতে পাচ্ছ এখানে আর্টিকেল আছে। আর্টিকেল এখানে কি কি আছে? আর্টিকেল এখানে এই যে এখানে একটা আর্টিকেল দেখা যাচ্ছে দি, আর এখানে একটা আর্টিকেল দেখা যাচ্ছে দি। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল রাখবা সবসময়, যে আর্টিকেল যে বসবে সেটা সবসময় নাউনের আগে বসবে, নাউনের পরে না, নাউনের ঠিক আগে। তাহলে দি একটা আর্টিকেল হলে দিয়ের পরে যেই ওয়ার্ডটা, এটাকে অবশ্যই নাউন হতে হবে। তাহলে এখানে আর্থ, যার নাম পৃথিবী, তাহলে আর্থ হচ্ছে নাউন। সিমিলারলি দি যদি আর্টিকেল হয়, তাহলে এর ডান পাশে যে ওয়ার্ড সেটাকে অবশ্যই কি হতে হবে, নাউন হতে হবে। তাহলে যেহেতু দি একটা আর্টিকেল, তাহলে অবশ্যই সান একটা কি, নাউন, কারণ সান হচ্ছে সূর্যের নাম। এই হচ্ছে আমাদের টেকনিক্যালি বুঝতে পারা একটা সেন্টেন্সের মধ্যে আর্টিকেল কোনটা, নাউন কোনটা, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, হাবিজাবি যা যা লাগবে সব কিছু। তো সবাই কি ব্যাপারটা বুঝছো? অবশ্যই আমাদের আর্টিকেলের পরে শব্দটাকে নাউন হতেই হবে, কারণ আর্টিকেল সবসময় নাউনের আগেই বসে, পরে বসে না। সবাই বুঝতে পারছো এতটুকু? রেসপন্স করে জানাতে হবে প্লিজ। ওকে, থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে যে আমরা তো দেখলাম যে আমাদের এখানে আর্টিকেল বসে নাউনের আগে। আমাদের মাঝে মধ্যে কিছু কিছু সেন্টেন্সে অ্যাডজেক্টিভের আগেও দেখা যায় আর্টিকেল বসতে পারে, কিছু কিছু ক্ষেত্রে আবার প্রোনাউনের আগেও আর্টিকেল বসতে পারে, সেটা স্পেশাল কেস। সেই কেসগুলো আমরা পরে দেখবো। আপাতত এটা প্রাথমিক ধারণা বুঝতে পারলাম যে একটা সেন্টেন্স যখন আমরা পড়বো, সেই সেন্টেন্সটায় আর্টিকেল বসাইতে গেলেই মূলত আমাকে নাউন খুঁজে বের করতে হবে, আর নাউনের আগে কি বসবে, আর্টিকেল বসবে। এও বসতে পারে, অ্যানও বসতে পারে, দাও বসতে পারে। তো পৃথিবী সূর্য চাঁদিকে ঘোরে। এখন কথা হচ্ছে, স্যার আপনি এখানে যে দা বসাইছেন, দাই বা কেন বসালেন, এ বা এন এগুলো দোষ করছে কি? প্রশ্ন তোমাদের থাকতেই পারে, তাই না? খুবই সিম্পল উত্তর।
আমাদের দা কখন ব্যবহৃত হয় আর্টিকেল হিসাবে? যখন দেখা যায় সেন্টেন্সের যে নাউনটা থাকে সেই নাউনটা নির্দিষ্ট। যেমন এখানে আর্থ এর বাংলা অর্থ হচ্ছে পৃথিবী। আচ্ছা বলো, এই মহাবিশ্বে পৃথিবী, আমাদের পৃথিবীর গ্রহ ছাড়া অন্য কোথাও কি পৃথিবী আছে? অন্য কোথাও কিন্তু পৃথিবী নাই। তাহলে পৃথিবী কিন্তু একটাই। তো যে জিনিসটা একটাই সেটা হচ্ছে নির্দিষ্ট, ঠিক আছে? তো পৃথিবী যেহেতু আমাদের মহাবিশ্বে একটাই আছে, তো পৃথিবী হচ্ছে একটা নির্দিষ্ট নাউন বা নির্দিষ্ট নাম, এই জন্য আমাদের আর্টিকেল দা ব্যবহৃত হয়েছে। কথা কি ক্লিয়ার, বুঝতে পারছো এবার? জি স্যার। থ্যাংক ইউ। এরপরে সান। সান হচ্ছে সূর্য। আমরা জানি সূর্য কিন্তু অনেকগুলা, তাহলে এখানে আবার দা কেন বসলো? সূর্য তো কিন্তু নির্দিষ্ট করে বলে নাই। কিন্তু এই যে পৃথিবী যেই সূর্যের চারদিকে ঘুরে, সেই সূর্য কিন্তু একটাই, অর্থাৎ আমাদের সৌরজগতের সূর্য কিন্তু একটাই, তার মানে এটাও নির্দিষ্ট একটা সূর্য। এই জন্য সানের আগে কি বসে? দা বসে। এইভাবে আমাদের বুঝে বুঝে বসাতে হবে কোথায় আমার দা বসবে, কোথায় আমার কি বসবে, এ অথবা এন। এই জন্য বাংলা অর্থ আমাকে বুঝে বুঝে পড়তে হবে। এই উদাহরণটা বুঝতে পারছেন আশা করি। এবার পরবর্তী উদাহরণটার দিকে একটু তাকাবেন। পরবর্তী উদাহরণে বলতেছে এ টাইগার লিভস ইন এ ফরেস্ট। এ টাইগার লিভস ইন এ ফরেস্ট। প্রথম কথা হচ্ছে, আমরা যখন সেন্টেন্সটা পড়বো বাংলা অর্থ আমরা বোঝার চেষ্টা করবো। এখানে বাংলা অর্থ কি হইতে পারে? একটি বাঘ একটি বনে বসবাস করে। একটি বাঘ, হ্যাঁ হ্যাঁ, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। আমাদের তেজস্ক্র ব্যাচের স্টুডেন্ট সুমনা উত্তর দিয়েছে, ভেরি গুড। তো খুশি হলাম রেসপন্স করার জন্য, বুঝতে পারতেছো। এখন কথা হচ্ছে এই যে বাঘ বনে বাস করে, এটা তো বুঝতে পারলাম। তো এখানে আমরা প্রথমত আর্টিকেল খুঁজে বের করি। আর্টিকেল এখানে কি কি? এই যে এটা একটা আর্টিকেল বড় অক্ষরে, আবার এইখানে একটা ছোট অক্ষরে, এটাও একটা আর্টিকেল। তার মানে আমরা বুঝতে পারতেছি আর্টিকেলের ডান পাশে যে শব্দটা, এটা নাউন। যেমন টাইগার একটা নাউন, আবার ফরেস্টও একটা নাউন। কারণ জানি আর্টিকেলের পরেরটাই কি হয়? নাউন হয়। আর্টিকেলের পরের শব্দটা কি হয়? নাউন। তার মানে আমরা এখানে দুইটা নাউন পাচ্ছি, একটা হচ্ছে টাইগার, একটা হচ্ছে ফরেস্ট। সবাই কি এবার বুঝতে পারছো কিভাবে আমাদের আর্টিকেল খুঁজে বের করব, কিভাবে আমাদের নাউন খুঁজে বের করব? কথা ক্লিয়ার এতটুকু? কার কোনো প্রশ্ন আছে এখানে? ওকে, থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে যে এই যে আমরা আর্টিকেল দেখে দেখে নাউনকে খুঁজে পাইলাম, খুবই চমৎকার ব্যাপারটা। কিন্তু স্যার আপনি যে একটু আগে আমাদের শিখাইছেন যে এখানে দা বসছে, এখানেও দা বসছে, কিন্তু এখানে আবার এ বসাইছেন, এখানে আবার এই বসাইছেন, কাহিনীটা কি বুঝলাম না তো। খুবই সিম্পল কাহিনী। এই যে নাউন টাইগার, যেই নাউনটা, এটা হচ্ছে বাঘ। বাঘ, আচ্ছা বলো তো এখানে যেই বাঘের কথা বলছে সেই বাঘটা কি আমার দেশের বাঘের কথা বলেছে, নাকি আফ্রিকার বাঘ, নাকি অন্য কোনো মহা এশিয়া দেশ বা অন্য কোনো জঙ্গলের বাঘ? কোন বাঘকে বোঝানো হয়েছে? এই টাইগার কিন্তু নির্দিষ্ট কোনো বাঘকে বলা হয়নি, অনির্দিষ্ট করে বলছে যে কোনো একটা বাঘ বনে বাস করে। তো যেই নাউনটা অনির্দিষ্ট করে সেন্টেন্সে ব্যবহার করা হয় সেক্ষেত্রে কি বসে? আর্টিকেল এ অথবা এন বসে। এই জন্য আমরা কিন্তু এখানে দা বসাই নাই, যেহেতু আমাদের এই টাইগার নাউনটা অনির্দিষ্ট, এই জন্য আমরা এখানে দা বসাই নাই, এ বা এন বসাচ্ছি। কথা কি বুঝছো? আমার ক্লাসগুলো ইউটিউবে পেয়ে যাবা ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই, ক্লাস রেকর্ড চলতেছে। ক্লাস রেকর্ড সেভ হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা ক্লাস ইউটিউব পেয়ে যাবা। তো এই ব্যাপারটা বুঝতে পারছো যে এখানে আমাদের টাইগার যে নাউনটা এটা অনির্দিষ্ট, এই জন্য আমাদের এ বসে, দা বসে নাই। এখন কথা হচ্ছে স্যার এখানে এন বসে নাই কেন? আমরা তো জানি অনির্দিষ্ট করে বুঝালে এ অথবা এন বসে, তো এখানে এন বসান নাই কেন? সিম্পল, টি যেই শব্দটা এটা হচ্ছে কনসোনেন্ট। আমরা জানি কনসোনেন্টের আগে কি বসে? এ বসে। আর ভায়োল থাকলে কি বসতো? এন বসতো। ফরেস্টেও সেম কাহিনী, ফরেস্টের এফ হচ্ছে কনসোনেন্ট, এজন্য আমাদের কি বসে? আর্টিকেল এ বসে, এন বসে নাই। সবাইকে ক্লিয়ার হয়েছে? এতটুকু উদাহরণ দিলাম, যতটুকু বুঝতে পারছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো এই হচ্ছে ব্যাপারটা। বাংলা অর্থ আমরা জানি একটি বনে একটি বাঘ বসবাস করে বা বাস করে। এখন পরবর্তী একটা বিষয় আমরা শিখব, এটা হচ্ছে মারাত্মক কথা। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা যে আর্টিকেল যখন আমরা ব্যবহার করব, আর্টিকেল সবসময় নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসবে। একটা সেন্টেন্সের নাউন অথবা প্রোনাউনের আগে কি বসবে? আর্টিকেল বসবে। আচ্ছা, এরপরে মনে রাখবা কিছু কিছু ক্ষেত্রে যেই সেন্টেন্সগুলো একটু এক্সেপশন,
সেই কিছু কিছু ক্ষেত্রে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পূর্বেও কি বসতে পারে, আর্টিকেল বসতে পারে। কিন্তু মূলত আমরা একটা সেন্টেন্স পড়ার পর সবসময় নাউন খুঁজব। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের নাউনের পূর্বেই আর্টিকেল বসে, কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু এক্সেপশন সেন্টেন্সে প্রোনাউনের আগে আমাদের আর্টিকেল বসতে পারে, অথবা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগেও আর্টিকেল বসতে পারে, কিন্তু এটা বিশেষ কেসে, সব সময় না, বিশেষ কেসে এটা ঘটে থাকবে। জাস্ট একটু খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? তাড়াতাড়ি বললেন, আমাদের সময় কম। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, ওকে। তো যেহেতু এখানে কোনো প্রশ্ন নেই, তাহলে আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী অপশনে। পরবর্তী যেই বিষয়টা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছ সবাই, যে কোনো বাক্যের, এটা 2 নাম্বার আইটেম, কোনো বাক্যের ব্ল্যাঙ্কস এর পরে নাউন থাকলে আর্টিকেল ব্যবহৃত হয়, আদারওয়াইজ ব্যবহৃত হয় না, ক্রস ব্যবহৃত হয়। আর্টিকেল তখন ব্যবহার হবে যখন নাউন থাকবে, শূন্যস্থানের পরে নাউন থাকলে আর্টিকেল বসবে, আদারওয়াইজ বসবে না। যেমন দেখো, আমি যদি উদাহরণ দিই, হি ইজ ড্যাশ বয়, হি ইজ ড্যাশ বয়। এখন বলো তো, শূন্যস্থানের মধ্যে আর্টিকেল বসবে নাকি বসবে না? শূন্যস্থানে কি আর্টিকেল বসবে নাকি বসবে না? আচ্ছা, চমৎকার উত্তর, রাইট। এখানে আর্টিকেল বসবে, কারণ আমাদের শূন্যস্থানের পরে বয় হচ্ছে একটা নাউন, বয় হচ্ছে কি নাউন। যেহেতু নাউন, অবশ্যই আর্টিকেল বসবে, নাউন থাকলে আর্টিকেল বসবে। তবে এখানে বি যেহেতু কনসোনেন্ট, তাহলে এখানে কি বসবে? আর্টিকেল এ বসবে, দা বসবে না, কারণ এখানে বয় যেটা নির্দিষ্ট কোনো বয়কে বলে নাই, অনির্দিষ্ট কোনো বয়কে বোঝানো হয়েছে। সে একজন বালক, সে মানুষটা কে সেটাও নির্দিষ্ট না, এজন্য এ বসবে, এ নাউন। তো বাংলা অর্থ কি? সে একজন বালক। সবাই বুঝতে পারছো? কার কোনো প্রশ্ন আছে এখানে? সময় কম, দ্রুত রেসপন্স করলে খুব সুবিধা হবে। সবাই বুঝতে পেরেছ? আচ্ছা, পরবর্তী খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। হি ইজ ড্যাশ অনেস্ট অ্যান্ড হ্যাপি, হি ইজ ড্যাশ অনেস্ট অ্যান্ড হ্যাপি। এখন বলো, এই শূন্যস্থানে আর্টিকেল বসবে নাকি বসবে না? হি ইজ ড্যাশ, কি বললা? বসবে না। আচ্ছা, একজন বলছো বসবে না, বাকিরা তোমরা কি বলতেছো, বসবে কি বসবে না বলো তো একটু? আর্টিকেল বসবে কি বসবে না? তাড়াতাড়ি বলতে হবে, সময় কম। এক্সিলেন্ট, বসবে না। কেন? আমাদের শূন্যস্থানের পরে কিন্তু এগুলো কোনোটাই নাউন না। অনেস্ট, সততা, এটা একটা গুণ, অ্যাডজেক্টিভ। হ্যাপি, খুশি থাকা, এটা একটা অ্যাডজেক্টিভ, এগুলো নাউন নয়। তো এখানে কোনো আর্টিকেল বসবে না। ভেরি গুড। তবে কাহিনী আছে, এই হচ্ছে কাহিনী। এটা অর্থ হচ্ছে সে সৎ ও খুশি বা সুখী, সে সৎ ও সুখী। কাহিনীটা হচ্ছে ঠিক এই রকম, হি ইজ ড্যাশ অনেস্ট অ্যান্ড হ্যাপি ম্যান। এইবার এইখানে বলো, শূন্যস্থানে আর্টিকেল বসবে কি বসবে না? এই উদাহরণটার মধ্যে আর্টিকেল হবে কি হবে না বলো তো একটু? ঠিক আগেরটার মতো এটা, কিন্তু একটু ডিফারেন্ট, একটু কাহিনী আছে এখানে। স্যার হবে। এক্সিলেন্ট, এখানে হবে, এখানে হবে। ভেরি গুড, কারণ এখানে শূন্যস্থানের পরে অ্যাডজেক্টিভ থাকলেও একটা নাউন আছে, ম্যান একটা নাউন। হ্যাঁ, তাহলে এখানে আর্টিকেল এ বসবে নাকি এন বসবে বলো তো? এখানে এন, এন। অনেস্ট, অনেস্ট উচ্চারণটা ও এর মতো, এন হবে, এন। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের মূল পার্থক্য। ভেরি গুড, ভালো উত্তর দিয়েছো, সুমনা উত্তর দিয়েছে, ভেরি গুড। সে একজন সৎ ও সুখী মানুষ। তার মানে আগেরটায় কোনো আর্টিকেল বসলো না, কেন? কারণ কোনো শূন্যস্থানের পরে কোনো নাউন নাই। কিন্তু এখানে শূন্যস্থানের পরে নাউন আছে, নাউনটা কিন্তু লগে লগে নাই, অ্যাডজেক্টিভের পরে আছে। থাকুক অ্যাডজেক্টিভের পরে, তারপর বসবে। এই হচ্ছে ইংরেজির মজা। পরবর্তী, উই লিভ ড্যাশ ইন বাংলাদেশ। বলো তো এখানে কি আর্টিকেল বসবে? লিঙ্ক চলে গেলে ক্লাস শেষ হয়ে যাবে, তারপরে আমাদের সায়েন্সে ক্লাস থাকবে, কেমিস্ট্রি ক্লাস, সায়েন্সে যারা থাকবা জয়েন করবা, গুরুত্বপূর্ণ ক্লাস মিস দিও না। এখানে কি আর্টিকেল বসবে কি বসবে না? উই লিভ বসবে না। ভেরি গুড, বসবে না, কারণ এখানে ইন হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে আগে, মানে প্রিপোজিশন থাকলেও নাউন থাকা সত্ত্বেও কোনো আর্টিকেল বসবে না। উই লিভ ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে বসবাস করি।
যদিও এখানে নাউন আছে কিন্তু বসলো না। তো আজকের মতো স্পেশাল ক্লাসটা আমরা এখানেই কমপ্লিট করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।